হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা ক্লাস 10-এর বায়োলজির একটা পেজ এখানে সলভ করতে চলেছি অফলাইনে, যেটা আমাদের মক টেস্ট ছিল। জনন, বৃদ্ধি ও বিকাশ ও কোষ বিভাজন ও কোষচক্রের, এগুলো হচ্ছে মিক্স টাইপের টেস্ট সিরিজ। তো টেস্ট সিরিজের কোড হচ্ছে 80622024। এই টেস্ট সিরিজটা আমরা এখানে স্পেসিফিকলি সলভ করতে চলেছি এখানে, ঠিক আছে। এটা ক্লাস 10-এর আছে, বাই দ্য ওয়ে। ক্লাস 10-এর সেকেন্ড ইউনিটের মধ্যে এই চ্যাপ্টারটা তোমরা পেয়ে যাবে। তো দেখে নেওয়া যাক কী কী বলেছে এবং কীভাবে এগুলো সলিউশন করবো। দেখো, তো ফার্স্ট এখানে বলেছে দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলনে, দুটি ভিন্ন ধর্মীর জনন কোষের মিলনে যে জনন সম্পন্ন হয় তাকে বলে অঙ্গজ জনন। দেখো, অঙ্গজ জননের জন্য দুটো ভিন্ন ধর্মী জনন কোষের কোনো প্রয়োজন হয় না, তো অঙ্গজ জনন হবে না। অযৌন জনন, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, না, অযৌন জননের ক্ষেত্রে কি হয় আমরা জানি যে দেহকোষ থেকেই আবার একটা জনন তো সম্পন্ন হয়, অপুংজনী। আর লাস্ট হচ্ছে কি যৌন জনন। তো রাইট অ্যান্সার হচ্ছে কি যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা যদি এই মানে আমাদের এই যে প্রোগ্রামটা সম্বন্ধে যদি যারা নতুন দেখছো বা যদি না জেনে থাকো, যারা অফলাইন স্টুডেন্ট দেখছো তাদের তো বলার দরকারই, তোমরা কিউআর কোড ডেফিনেটলি পেয়ে গেছো তোমাদের সাথে। আর যারা জানো না বা এই ডিটেলস সম্বন্ধে, তাদের ছোট্ট করে বলে দিই, তোমরা প্লে স্টোর থেকে এইচসিডিপি এডুকেশন অ্যাপটা সার্চ করে ডাউনলোড করো। ডাউনলোড করলে এখানে তোমরা অনেক ফ্রি অফ কস্টে অনেক কোর্স পেয়ে যাবে। মিনিমাম কোর্স ফিস রাখা আছে, তোমরা দেখে নিতে পারো, বা তোমরা ফ্রি অফ কস্টে টেস্ট সিরিজ দিতে পারবে। এগুলোর ডিটেলস সলিউশন ভিডিও বা আরও এরকম কোশ্চেন অ্যান্সার অনেক এরকম তোমরা ওখানে জাস্ট ট্যাপ করে তোমরা ওখানে খেলতে পারো। মানে ওখানে সঙ্গে সঙ্গে রাইট কাটা করে তোমাদের দেখিয়ে দেবে যে কতগুলো ঠিক হচ্ছে ভুল হচ্ছে, প্লাস ডিটেল এক্সপ্লেনেশন প্লাস সলিউশন পেয়ে যাবে। দু নম্বর কোয়েশ্চেনটা বলছে সন্ধ্যামালিতিতে কি ধরনের পরাগযোগ দেখা যায়? স্বপরাগযোগ, ইতর পরাগযোগ, উভয় প্রকার, কোনোটি নয়। অপশন হচ্ছে অপশন এ, স্বপরাগযোগ। আম গাছের পরাগযোগ কার দ্বারা ঘটে? বায়ু, জল, পতঙ্গ, বাদুড়। ডেফিনেটলি দেখো পতঙ্গর দ্বারা ঘটে আম গাছের পরাগযোগ, ঠিক আছে। আম গাছের মধ্যে আমের যে মুকুলগুলো থাকে তোমরা ভালো মতোই জানো, বিভিন্ন পতঙ্গ যখন এক গাছ থেকে অন্য জায়গায় চলে আসে তখন এসে সেগুলো হয়। আচ্ছা, নিষিক্ত ডিম্বাণুকে কি বলা হয়? নির্ণিত নিউক্লিয়াস, শস্য নিউক্লিয়াস, ভ্রূণাণু, এবং হচ্ছে এর কোনোটি নয়। ডেফিনেটলি হবে কি অপশন সি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। জোর কলমে উদ্ভিদ শাখার কোন অংশ পর্যন্ত চেয়ে দেওয়া হয়? জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, আর বলছে মজ্জা। সো রাইট অ্যান্সার হচ্ছে কি হবে? ক্যাম্বিয়াম। শস্য নিউক্লিয়াসের প্রকৃতি হলো কি হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, নান অফ দিস। শস্য নিউক্লিয়াসের মধ্যে প্রকৃতি হচ্ছে ডেফিনেটলি ট্রিপ্লয়েড হয়। গোলাপ গাছে কি প্রকারের কলম তৈরি করা হয়? ডেফিনেটলি গোলাপ গাছের মধ্যে অপশন কি বলছে? শাখা কলম। এটা জোড় কলম হবে, ঠিক আছে। জোড় কলম, দাবা কলম আর গুটি কলম। ডেফিনেটলি এখানে কি হবে? দাবা কলম হবে, ঠিক আছে। নিম্নলিখিত কার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়? অ্যামিবা, হাইড্রা, স্পাইরোগাইরা, আর বলছে প্ল্যানেরিয়া। ডেফিনেটলি রাইট অ্যান্সার হচ্ছে কি স্পাইরোগাইরা। তারপরের অপশনটা কি বলছে? তারপরে কোশ্চেনটা কি বলছে? জীবদেহের কোনো কাটা অংশ থেকে অপর যদি কোনো জীব সৃষ্টি হয় সেটাকে কি বলে? এখানে একটুখানি মিস্টেক আছে, একটুখানি দেখে নিও জায়গাটা। সেটা হচ্ছে রেণু উৎপাদন আছে, পুনরুৎপাদন আছে, দ্বিবিভাজন আছে, খণ্ডীভবন আছে। যদি কোনো কাটা জায়গা থেকে, একটা কাটা জায়গা থেকে যদি আবার একটা বেরোয় সেটাকে বলা হয় কি খণ্ডীভবন। কোনো উদ্ভিদের ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে কোন উদ্ভিদ? এখানে স্পেসিফিকলি বলছে কোন উদ্ভিদ ভূনিম্নস্থ কাণ্ডের মাধ্যমে অঙ্গজ জনন সম্পন্ন করে। আদা, পাথরকুচি, বিগোনিয়া আর ওল। ডেফিনেটলি কি হবে? আদা। কোন উদ্ভিদে জোর কলম করা হয়? পেয়ারা, আদা, শুশুনি শাক আর আলু। ডেফিনেটলি পেয়ারার মধ্যে আমরা জোর কলম করে থাকি। সজীব বস্তুর ক্ষেত্রে কি বলছে? সজীব বস্তুর শুষ্ক ওজন বেড়ে যাওয়ার কারণকে কি বলে? সজীব বস্তুর মধ্যে যদি হঠাৎ করে শুষ্ক ওজন বেড়ে যায়, ঠিক আছে। শুষ্ক ওজন মানে হচ্ছে তার মধ্যে রসস্ফীতজনিত যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলোকে যদি বাদ দিয়ে দিই সেটাকে ড্রাই ওয়েট বলে। সেটা কিসের জন্য বলে? সেটাকে বলে বৃদ্ধি বলে। জনন নয়, বিকাশ নয়, পরিণতিও নয়। মানুষের বিকাশকে কতগুলো ভাগে ভাগ করা যায়? মানুষের বিকাশের টোটাল ফেজ হচ্ছে 5টা ফেজ আছে, 5টা দশায় ভাগ করা হয়। হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রীলোকের যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায়, সেটিকে বলা হয় কি? শৈশব দশা, বয়ঃসন্ধি দশা, পরিণত দশা, বার্ধক্য দশা। রাইট অ্যান্সার হচ্ছে কি বয়ঃসন্ধি দশা। বয়ঃসন্ধি দশায় কি হয়? অ্যাডাল্টরি হুডের মধ্যে মানে এজের মধ্যে কি হয়? আমরা জানি যে রিপ্রোডাক্টিভ পার্টের কি হয়? এখানে বৃদ্ধি ঘটে। পরিণত দশার সময়কাল কোন সময়টা? দেখো, সবার প্রথমে আসে শৈশব দশা। শৈশব দশার পর আসে কি? বয়ঃসন্ধি, তারপর পরিণত দশা, লাস্ট হচ্ছে বয়স দশা। তো পরিণত দশার এক্স্যাক্ট সালটা হচ্ছে কত? স্পেসিফিকলি 20 থেকে 60 বছর। কত? 20 থেকে 60 বছর। এটা হচ্ছে পরিণত দশার সময়কাল। নাম্বার 16 বলছে কি? কোন সময়কালকে বয়ঃসন্ধি বলা হয়? বয়ঃসন্ধি বলা হয় অ্যাকচুয়ালি 12 থেকে 20 বছর সময়টাকে বলা হয় কত? বয়ঃসন্ধি।
কত বছরের পর মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস পায়? প্রজনন ক্ষমতা হ্রাস পায় হচ্ছে 60 ইয়ার অবধি, আপ টু 60 ইয়ার অবধি, ডিপেন্ড করে পার্সন টু পার্সন, স্পিস মানে জোন টু জোন, এগুলো অনেকগুলো ফিজিক্যাল ফ্যাক্টর ডিপেন্ড করে। তো তাছাড়াও মোটামুটি একটা অন অ্যান অ্যাভারেজ মানুষের রিপ্রোডাক্টিভ মানে এজ থাকে 60 ইয়ার্স অবধি। বহুকোষী জীবের ক্ষেত্রে বৃদ্ধির প্রধান দশা কতগুলো থাকে? সেটা হচ্ছে 3টি থাকে। কতগুলো থাকে? 3টি। বৃদ্ধির মোট কতগুলো প্রধান বৈশিষ্ট্য আছে? উত্তর হচ্ছে 3 ধরনের। টোটাল বৃদ্ধির টোটাল কি বৈশিষ্ট্য দেখা যায়? বলছে মানুষের মুখ্য বৃদ্ধিকাল হচ্ছে কোন সময়টা? কিশোর দশা, বয়স সন্ধিকাল, শৈশব দশা আর প্রাপ্তবয়স্ককাল। দেখো পরিষ্কার, মানুষের যখন মুখ্য বৃদ্ধিকাল, মুখ্য অ্যাকচুয়ালি মানুষ বাড়ে কোন সময়টা? যখন মানুষের বয়স সন্ধিকাল হয়, অর্থাৎ 12 বছরের পর থেকে মানুষের অ্যাকচুয়ালি তাদের গ্রোথ হয়, সেটা হাইট বাড়ে, মানে ফিজিক্যাল অন্যান্য ফিচার্সগুলো সব কিছু গ্রোথ হয়। সদ্যজাত শিশু সাধারণত কত ওজন হয়? যখন একটা বেবি জন্মায় তখন সেই বেবির নর্মাল ওয়েট হয় 2.5 থেকে 3 কেজি হওয়া উচিত। কত? 2.5 থেকে 3 কেজি। মানুষের বৃদ্ধির 3 থেকে 11 বছর পর্যন্ত বয়সকে কি বলা হয়? বারবার বলে দিচ্ছি, শৈশবকাল বলা হয়। কত বছর বয়স থেকে মানুষের সাধারণত বার্ধক্য দশা শুরু হয়? দেখো ওল্ড এজ শুরু হয় অ্যাকচুয়ালি আফটার 60। আফটার 60 থেকে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে তার বয়স্ক শুরু হচ্ছে, মানে ওল্ড এজ শুরু হচ্ছে। মানুষের ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে, এটা কোনটি মানে কয়কার দন্তান্ন টসি, কোনটি স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে প্রয়োজন? দেখো স্বাভাবিক পুরুষের ক্ষেত্রে একটা যখন সেল তৈরি হচ্ছে, পুরুষের ক্ষেত্রে লাগে একটা এক্স একটা ওয়াই লাগে। কি লাগে? একটা এক্স লাগে একটা ওয়াই লাগে। এটাকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম লাগে। এটা হচ্ছে কি সেক্স ক্রোমোজোম, S.C। আর অটোজোম কতগুলো লাগে? অটোজোম লাগে হচ্ছে 44খানা লাগে। কি লাগে? 44খানা অটোজোম লাগে। তো অ্যাকচুয়ালি 44টা অটোজোম আর একটা এক্স আর একটা ওয়াই তৈরি হলে কি তৈরি হয়? সেটা হয় পুরুষ। কিন্তু 44টা অটোজোম আর একটা যদি এক্স আর দুটোই যদি এক্স হয়ে যায় তাহলে কি তৈরি হবে? তাহলে সেটা অ্যাকচুয়ালি একটা মহিলা। কি হবে? মহিলা। এটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, মানে একটা ফিমেল জন্মানোর জন্য ফিমেলের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে কোনটা? 44টা অটোজোম একটা আর দুটো সেক্স ক্রোমোজোম, যেটা দুটোই হচ্ছে এক্স। স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারণ করে কোনটা? XY হয়ে গেলে হবে মেল, XX হচ্ছে ফিমেল, রাইট অ্যান্সার হচ্ছে XX। YY আর XO দিস ইজ নট, এগুলো অন্য জিনিস, এগুলো আমি এখন তোমাদের সাথে ডিসকাস করছি না। মানব দেহে ক্রোমোজোমের মোট সংখ্যা কতগুলি আছে? দেখো মানব জীবনের মোট ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে কতগুলো? 46টি। এখানে একটুখানি কনফিউশন হয়, এই জায়গাটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি, MCQ ছাড়া একটুখানি তোমাদের ডিটেলস বলে দিচ্ছি। দেখো ক্রোমোজোমের সংখ্যা কতগুলো? ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে, এটা অনেক সময় দেখবে লেখা থাকে 23 জোড়া। 23 জোড়া কথাটার মানে জোড়ার সাথে কি এর মধ্যে গুলিয়ে যায়, অনেকে 23টি করে দেয়। 23 জোড়া থাকে, যেটা মানে হচ্ছে কতগুলো? 46টি। এই 46টা থাকে কোথায়? দেহকোষে থাকে। কোথায় থাকে? দেহকোষের মধ্যে থাকে। ঠিক আছে। আর এই জন্য বলছে মানব দেহে, কিন্তু যখন আমাদের সেক্সুয়াল বা রিপ্রোডাক্টিভ পার্ট হয়, রিপ্রোডাক্টিভ পার্টে কিন্তু অ্যাকচুয়ালি আমরা 23টা যাই। এখান থেকে কতগুলো থাকে? 23টা থাকে। এই 23টার মধ্যে 22টা থাকে অটোজোম আর একটা ছেলেদের ক্ষেত্রে থাকে, মেলের ক্ষেত্রে যদি ছেলেদের ক্ষেত্রে হয় আইদার এক্স অথবা ওয়াই। আর যদি এটাই যদি ফিমেলদের ক্ষেত্রে হয়, ফিমেলদের ক্ষেত্রে আসে কি 22টা অটোজোম আর একটা এক্স ক্রোমোজোম, মানে এক্স যেটা ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম সেটা হচ্ছে ডেফিনেটলি এক্স থাকবে। তো এটা কিন্তু গোলাবে না। 27টা কি বলছে? 27টা বলছে ক্রোমোজোম যখন দ্বিগুণ সেটে, দুটি হ্যাপ্লয়েড সেটে থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় ডিপ্লয়েড থাকে, তখন তাকে বলা হয় ডিপ্লয়েড বলা হয়। ট্রিপ্লয়েড সেট কোথায় দেখা যায়? ট্রিপ্লয়েড সেট দেখা যায় শুধুমাত্র, মনে রাখবে, সদ্য নিউক্লিয়াসে। যখন নিউক্লিয়াস একদম সবেমাত্র হচ্ছে তখনই সেক্ষেত্রে কি হয়? সদ্য অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে তখনই ট্রিপ্লয়েড সেট দেখা যায়। মানুষের শুক্রাণুতে, শুক্রাণু কোথায় দেখা যায়? বাই দ্য ওয়ে মেল বডিতে দেখা যায়। ঠিক আছে। মেল ক্রোমোজোমের সংখ্যা কতগুলো থাকে? ডেফিনেটলি কতগুলো? ক্রোমোজোমের সংখ্যা থাকে 23টি। গোলাবে না কিন্তু। শুক্রাণুর মধ্যে ক্রোমোজোম থাকছে কতগুলো? শুক্রাণুর মধ্যে ক্রোমোজোম থাকছে 23টা। দেহকোষের মধ্যে থাকছে কত? দেহকোষের মধ্যে থাকছে 46টা। আমি সব কথা টিতে বলছি, নট জোড়া। 23টার মধ্যে কি থাকে? 23টার মধ্যে থাকবে 22খানা অটোজোম থাকে আর একটা, আমি এটা কিন্তু মেল ছেলেদের কথা বলছি, একটা থাকে হয় এক্স অর ওয়াই। আর দেহকোষের মধ্যে কি থাকে? 44টা থাকে অটোজোম আর এক্স আর ওয়াই দুটোই থাকে, কারণ এক্স ওয়াই হলে তবেই সেক্ষেত্রে কি হয়? মেল হয়। দুটো এক্স হলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? ফিমেল হবে। হ্যাপ্লয়েড ক্রোমোজোম, হ্যাপ্লয়েডে N হয়, ডিপ্লয়েডে 2N হয়। কোথায় দেখা যায়? হ্যাপ্লয়েড ক্রোমোজোম দেখা যায় কোথায়? শুধুমাত্র জনন কোষ বা গ্যামেটে। কোথায় দেখা যায়? জনন কোষ বা গ্যামেটের মধ্যে দেখা যায়। দেহকোষের মধ্যে থাকে ডিপ্লয়েড। ঠিক আছে। সদ্য নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? ট্রিপ্লয়েড। আবার একবার বলে দিচ্ছি, দেহকোষের মধ্যে থাকে কি? ডিপ্লয়েড 2N সংখ্যক, আর সদ্য নিউক্লিয়াসের মধ্যে থাকে ট্রিপ্লয়েড 3N। আচ্ছা, তো এবার আমরা চলে আসছি কি? শূন্যস্থান পূরণের মধ্যে। শূন্যস্থান পূরণের মধ্যে দেখো কি কি বলে দিয়েছে।
ফার্স্টেরটা বলে দিয়েছে, একটুখানি দাঁড়ানো, বেশি নেমে গেল, শূন্যস্থান পূরণ করো। হ্যাঁ, শূন্যস্থানের মধ্যে ফার্স্টেরটা বলে দিয়েছে ড্যাশ ও ড্যাশ দুটি বিপরীতমুখী রাসায়নিক প্রক্রিয়া। দেখো, উপচিতি আর অপচিতি, যদি আমি বলি উপচিতি আর অপচিতি, এই দুটো হচ্ছে কি দুটো বিপরীতমুখী রাসায়নিক প্রক্রিয়া। মানুষের বৃদ্ধি শুরু হয় কি থেকে? মানুষের বৃদ্ধি শুরু হয় যখন সে জাইগট থাকছে, কি থাকছে, বা জাইগেট দশা থেকে বা জাইগোট দশা থেকে কিন্তু তার বৃদ্ধি শুরু হচ্ছে, মানে মায়ের ভ্রূণের মধ্যে যখন বা অ্যাকচুয়ালি মায়ের যখন যে ওম্ব আছে, ওম্বের মধ্যে যখন থাকছে প্রথম ভ্রূণ হচ্ছে, যেটাকে জাইগোট বলা হচ্ছে, সেখান থেকে কিন্তু তার বৃদ্ধি শুরু হচ্ছে। বয়স প্রাপ্তি স্বাভাবিক পরিণত হচ্ছে কি, যে বয়স বাড়ছে, তোমার যে এজ বাড়ছে বা আমাদের সবার যে এজ বাড়ছে, এটা স্বাভাবিক পরিণত হচ্ছে কি বার্ধক্য। দেখো, এটা অনেকে মৃত্যু বলে বলতে পারে, মৃত্যু হচ্ছে স্বাভাবিক পরিণতি। মৃত্যুটা এক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে বলে দিই, মৃত্যুটা কিন্তু কেন এক্ষেত্রে নয়। দেখো, ডেথ যে কোনো এজে আসতে পারে, ডেথের জন্য স্পেসিফিক কোনো এজ থাকে না। একটা শিশুও মারা যাচ্ছে, একজন শৈশব বয়সেও মারা যাচ্ছে, প্রাপ্তবয়স্কেও মারা যাচ্ছে, পরিণত বয়সেও মারা যাচ্ছে, বা বয়সকালেও মারা যাচ্ছে। সো মৃত্যু হচ্ছে ইনএভিটেবল ঘটনা, মানে যেটা আসবেই। তো এক্ষেত্রে মৃত্যু না করে আমরা যে বয়স হচ্ছে বা বৃদ্ধি, মানে বুড়ো হয়ে যাচ্ছি যেটাকে বলে, সেই জিনিসটাই হচ্ছে এখানে রাইট অ্যান্সার। মানুষের বৃদ্ধির 20 থেকে 60 বছর সময়কালকে কি বলা হয়? এটাকে বলা হয় পরিণত দশা। কি বলা হয় এটাকে? পরিণত দশা বলে। ড্যাশ কোষ বিভাজনের ফলে জীবদেহ উৎপন্ন হয়, কি হয়? পাঁচেরটা বলছে, কি বলছে পাঁচেরটা কি বলছে দেখো, ড্যাশ কোষ বিভাজনের ফলে জীবদেহ সম্পন্ন হয়। পরের কোশ্চেন বলছে, দেখো পরের কোশ্চেন বলছে ড্যাশ কোষ বিভাজনের ফলে জীবদেহে সম্পন্ন হয়। কোশ্চেনটা কিন্তু একটুখানি ট্রিকি কোশ্চেন আছে। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা যদি তুমি পড়ো, বিশেষ করে শূন্যস্থান পূরণে যেহেতু স্পেসিফিকলি ওয়ার্ড ওরিয়েন্টেড অ্যান্সার হয়, তাই সেক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা কিন্তু একটু মানে কনফিউজিং টাইপের। আরেকবার কোশ্চেনটা পড়ি চলো। ড্যাশ কোষ বিভাজনের ফলে জীবদেহে সম্পন্ন হয়, তার মানে জীবদেহে সম্পন্ন কোষ বিভাজনের ফলে কি হচ্ছে? উত্তর হচ্ছে কি বৃদ্ধি। বৃদ্ধি কথাটার মানে কি? বৃদ্ধি কথাটার মানে ছোটবেলা থেকে আমরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি। একদম বাচ্চা থেকে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা যে বড় এজের মধ্যে যে এজের আমাদের ট্রান্সফরমেশনটা হচ্ছে, তার মানে বৃদ্ধি হচ্ছে কি কমা দিয়ে কোষ বিভাজনের ফলে জীবদেহে সম্পন্ন হয়। কোষ বিভাজনের ফলে কি হচ্ছে? কোষ বিভাজনের ফলে আমরা জানি একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, সেই দুটো কোষ থেকে অনেক এরকম আস্তে আস্তে কোষ বৃদ্ধি হচ্ছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে বৃদ্ধি হচ্ছে কি কোষ বিভাজনের ফলে জীবদেহের মধ্যে আমরা সম্পন্ন করতে পারছি। ছয়ের কোশ্চেনটা কি বলছে? ছয়ের কোশ্চেনটা বলছে দেখো, উদ্ভিদের প্রধানত ড্যাশ কলায় বৃদ্ধি ঘটে। উদ্ভিদের অনেক রকম কলা আছে। সো উদ্ভিদের চ্যাপ্টারটা তো এই সম্বন্ধে যদি তোমাদের ডিটেলস থাকে দরকার থাকে, তোমরা একবার প্লেলিস্টে চলে যেতে পারো, বা অ্যাপের মধ্যে ওখানে সাজানো আছে, তোমরা সব জিনিস পেয়ে যাবে যদি ইউটিউবের মধ্যে সব জিনিস না পেয়ে থাকো। তাহলে উদ্ভিদ প্রধানত কি হচ্ছে, ভাজক কলায় কি হয়? ভাজক কলার বৃদ্ধি ঘটে। কি করে ভাজক কলার বৃদ্ধি ঘটে? এটা কি বলছে, প্রাণীদের বৃদ্ধি সহায়ক হরমোনের নাম কি? প্রাণীদের বৃদ্ধি সহায়ক হরমোনের নাম হচ্ছে STH, সোমাটোট্রপিক হরমোন। ঠিক আছে, কি সোমাটোট্রপিক হরমোন হচ্ছে প্রাণীদের বৃদ্ধি সহায়ক হরমোন। উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোনের নাম কি? উদ্ভিদের প্রধান বৃদ্ধি সহায়ক হরমোনের নাম হচ্ছে ডেফিনেটলি তোমরা জানো হচ্ছে কি অক্সিন। কি হবে? অক্সিন। অক্সিন। তারপরে বলছে বৃদ্ধির প্রারম্ভিক স্থান হচ্ছে কি? বৃদ্ধির প্রথম স্থান হচ্ছে কোথায়? প্রোটোপ্লাজম। কোথায় হবে? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম থেকেই সবার প্রথম বৃদ্ধির সূত্রপাত হয়। ড্যাশ হচ্ছে বৃদ্ধির অভ্যন্তরীণ প্রভাবক, সেটা হচ্ছে কি বংশগতি। কি হবে? বংশগতি। বংশগতি হচ্ছে বৃদ্ধির অভ্যন্তরীণ প্রভাবক। উদ্ভিদের মূলের চাপ বৃদ্ধির পরিমাপের যন্ত্রটির নাম কি? উদ্ভিদের মূলের চাপ বৃদ্ধির পরিমাপক যন্ত্রটির নাম হচ্ছে কি? স্পেস মার্কার। কি? স্পেস মার্কার। মানুষের ভ্রূণের মরুলার পরবর্তী দশার নাম হচ্ছে কি? ব্লাস্টুলা। ব্লাস্টুলা। ঠিক আছে, ব্লাস্টুলা। ওকে, তারপরে এটা কি বলছে দেখো, ড্যাশ হলো একটি স্ত্রী যৌন হরমোন। স্ত্রী যৌন হরমোনের নাম তোমরা লিখে রাখতে পারো, প্রজেস্টেরন লিখতে পারো। প্রজেস্টেরন।
প্রোজেস্টেরন। ICMR এর পুরো কথা কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। WHO এর পুরো কথা কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে WHO এর পুরো কথা। ঠিক আছে, তো এবার আমরা চলে আসি নেক্সট পরবর্তী পরের সেটে আমাদের কি কি আছে সেগুলোকে একটুখানি দেখে নিই। এবার দেখো আমাদেরকে এখানে কি বলে দিয়েছে? ট্রু ফলস করতে বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ট্রু ফলস করতে বলে দিয়েছে। বলেছে প্রাণীর বৃদ্ধি সুষম কিন্তু উদ্ভিদের বৃদ্ধি অসম বৃদ্ধি। এটা ট্রু না ফলস? ডেফিনেটলি স্টেটমেন্টটা ট্রু। পরিস্ফুরণ জন্মের পূর্বে ভ্রূণ অবস্থায় ঘটে। ডেফিনেটলি এই স্টেটমেন্টটাও ট্রু, কোনো এখানে ডাউট নেই। প্রাণীর বৃদ্ধি বর্ধনশীল অঞ্চলে সীমাবদ্ধ। না, এটা ভুল। কিন্তু প্রাণীদের কিন্তু স্পেসিফিকলি বর্ধনশীল অঞ্চল নেই। যেমন গাছের ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট জায়গার পর সেই জায়গাগুলো থেকে আস্তে আস্তে গ্রোথ হয়। উদ্ভিদের ক্ষেত্রে বর্ধনশীল অঞ্চলে যে ডেফিনেশনটা থাকে, প্রাণীদের ক্ষেত্রে কিন্তু সেই রকমভাবে এই বর্ধনশীল অঞ্চলের কনসেপ্টটা কিন্তু প্রযোজ্য নয়। মানুষের কিন্তু সব জায়গায় ইভেন হাত পা সব কিছুই কিন্তু কি হয়? বাড়ে। মানুষের বৃদ্ধি 13 থেকে 18 বছর সময়কালটাকে বলা হয় মুখ্য বৃদ্ধিকাল বলে। কি বলা হয়? এটা মুখ্যর পর কমা হবে, মুখ্য বৃদ্ধিকাল বলে। দেখো 12 থেকে 18, 13 থেকে 18 এটাকে মুখ্য বৃদ্ধিকাল যদি বলো খুব একটা ভুল হবে না। তো এটা স্টেটমেন্টটা ট্রু। মানুষের বৃদ্ধি শুরু হয় ডিম্বাণু থেকে। দেখো ডিম্বাণু থেকে অ্যাকচুয়ালি নয়, এটা ফলস। গ্যামেট থেকে শুরু হয়। কি থেকে শুরু হয়? গ্যামেট বা জাইগোট থেকে প্রথম কিন্তু বৃদ্ধি শুরু হয়। সো এই স্টেটমেন্টটার জন্য এটা কিন্তু ভুল আছে। বার্ধক্য দশায় দেহের বৃদ্ধির হার মন্থর হয়। দেখো বার্ধক্য দশা মানে যখন ওল্ড এজ হচ্ছে তখন দেহের সেরকম খুব একটা কিছু বৃদ্ধি হয় না, তো সেক্ষেত্রে মন্থর হয়। বা অনেক সময় কি, দেখো বৃদ্ধি তো ডেফিনেটলি হয়ে চলেছে, কারণ যেই মুহূর্তে বৃদ্ধি বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে কি হবে? মৃত্যু অবধারিত। তো একদম খুব খুব অল্প রেতে হয়। থাইমাসকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়। কি বলছে? থাইমাসকে বার্ধক্যের জৈব ঘড়ি বলা হয়। এই স্টেটমেন্টটাও কি ডেফিনেটলি ট্রু। 8 বলছে শৈশবের বৃদ্ধি। 8 কি বলছে? শৈশবের বৃদ্ধি দুটো পর্যায়ে ঘটে। দেখো একদম শৈশবের ক্ষেত্রে আমরা যদি বলি, শৈশবের ক্ষেত্রে বৃদ্ধি কিন্তু দুটো পর্যায়ে ঘটে না। তো এটা কিন্তু ফলস। বৃদ্ধি অ্যাকচুয়ালি আমাদের ঘটা শুরু হয় কোন সময়? এটাকে বৃদ্ধি ঘটা শুরু হয় হচ্ছে তোমাদের যে অ্যাডোলেসেন্ট যে ফেজ আছে, সেই অ্যাডোলেসেন্ট ফেজ থাকে। তো দেখো নেক্সট কোশ্চেন বলছে কি বার্ধক্যে স্মৃতিশক্তি হ্রাস পায়। এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিক। কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন বলতে কিরকম? দেখো ডেফিনেটলি আমরা এটা অবভিয়াসলি কি করে দেবো? ট্রু করে দেবো। কি করে দেবো? ট্রু করে দেবো। বাট আমি বলবো এটা তোমাদের ট্রু হবে না, এটা তোমাদের ইনস্টেড অফ ট্রু এটা ফলস হবে। কেন ফলস হবে? দেখো ভুলে যাওয়ার যে প্রবলেমটা আছে সেটাকে ডিমেনশিয়া বলে। তো ডিমেনশিয়ার সাথে কিন্তু অ্যাকচুয়ালি ওল্ড এজের কিন্তু সেরকম কোনো সম্পর্ক নেই। এমন অনেক বয়স্ক মানুষ আছে যেক্ষেত্রে তারা কিন্তু অনেক বয়সকালেও অনেক বেশি মেমোরি হোল্ড করছে, কিন্তু আবার অনেক কম বয়সী ছেলে আছে যারা কিন্তু কি ছেলে মেয়ে আছে যারা কিন্তু বেশি জিনিস মেমোরাইজ করতে পারে না বা অনেক জিনিস তারা ভুলে যায়। সো ডিমেনশিয়া ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট থিং, আর এজ রিলেটিং ফ্যাক্টরের ক্ষেত্রেও সেটা ডিফারেন্ট থিং। সো বার্ধক্যে যে স্মৃতিশক্তি হ্রাস পায় এই কথাটা পুরোপুরি ট্রু নয়। এই কথাটা কি? ডেফিনেটলি হচ্ছে ফলস। 10 হচ্ছে কি? 10 বলছে জীবের বৃদ্ধিতে হরমোনের কোনো ভূমিকা নেই। একদম ফলস। হরমোনই জীবের বৃদ্ধির ক্ষেত্রে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিন হলো বৃদ্ধির একটি বাহ্যিক সত্য। দেখো জিনকে বলছে বাহ্যিক সত্য। প্রথম কথা, জিন কোনো বাহ্যিক সত্য না, জীব একটা ইন্টারনাল টার্মস। তো এটাও ডেফিনেটলি কি হবে? এটা ফলস। শৈশব এবং পরিণত দশার মধ্যে কি বলছে? অন্তর্বর্তী দশা হচ্ছে বয়ঃসন্ধি। একদম ঠিক। প্রথমে শৈশব আসে, তারপর বয়ঃসন্ধি আসে, তারপর আর কি পরিণত দশা। মানুষের বৃদ্ধি কি বলছে? অ্যালোমেট্রিক বৃদ্ধি। মানুষের বৃদ্ধি অ্যালোমেট্রিক বৃদ্ধি। যদি মানুষের বৃদ্ধিকে যদি স্পেসিফিকলি আমরা বলা হয়, ঠিক আছে, ডেফিনেটলি স্টেটমেন্টটা ট্রু। 14 কি বলছে? পরিণত দশাকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয়। পরিণত দশাকে ঝড় ঝঞ্ঝার কাল বলতে কিছু না, এরকম কোনো ব্যাপার নয়। সো এটা ঝড় ঝঞ্ঝার কালের কনসেপ্টটা হচ্ছে কি তার আগে যে মাইল্ড এজগুলো থাকে সেখানে আছে। তো মোট কথা পরিণত এজকে ঝড় ঝঞ্ঝার কাল বলা হয় না। আমি এখানে ডিটেলস বেশি বাড়াচ্ছি না, কারণ বাড়ালে তোমাদের টপিক ভিডিও বড় হয়ে যাবে, লম্বা হয়ে যাবে। তো এইখানে আমি ক্লাস আজকে শেষ করছি। তো তোমাদের সাথে নেক্সট টপিকে আবার নেক্সট সেরে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।